বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা শাহবাগে অবরোধের পর অবস্থান নিলেন শহীদ মিনারে। অস্থায়ী আদালতের পড়ে যাওয়া এজলাস পরিদর্শন বিচারকের, পরে জানানো হবে দিন স্থান। ট্রাইব্যুনালে 2276 নেতাকর্মী গুম খুনের অভিযোগ বিএনপির। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন ফখরুল। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। হজযাত্রী পাঠাতে এজেন্সি কোটা 500 জনই পুনর্বহাল চায় হাব। সরকারি টাকায় নেওয়া হবে না কোনো অতিথি, জানালেন ধর্ম উপদেষ্টা। সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচার, বিদ্রোহের ঘটনায় কারাগারে থাকাদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে শাহবাগের পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। এর আগে দুপুর 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ, তা ভেঙেই মূল সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। কিছুক্ষণ আগে অবরোধ তুলে আবার শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। দুপুরে তাদের কর্মসূচিতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টালবাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। বলা হয়, বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়, সব কারাবন্দী সদস্যদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের। কেরানীগঞ্জে কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত। সেখানে আগের রাতে এজলাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন, যেমনটি জানিয়েছিলাম। এই মুহূর্তে সেখানে যেতে চাই সহকর্মী এম এ আজিজ আছেন সেখানে। আজিজ, শাহবাগের পর শহীদ মিনারে তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে সেটি একটু জানাবেন আমাদের। ধন্যবাদ শাওন। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে অবস্থান করছেন 2009 সালে বিডিআর বিদ্রোহের যারা আসামি হিসেবে কারাগারে আছেন তাদের স্বজনরা। তো তারা আজকে দুপুর থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এসেছেন। এখানে তারা এসে আমাদেরকে জানিয়েছেন যে সরকারকে তারা 2 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই 2 ঘন্টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইঙ্গিত তাদের না দেওয়া হয়, ন্যায় বিচারের ইঙ্গিত যদি তারা না পান, তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালন করবেন। এখন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কর্মসূচি পালন করছেন। তো তাদের যে দাবি, সে দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিডিআর বিদ্রোহে বিস্ফোরক কাহিনী যে মামলা হয়েছিল, সেখানে সেই মামলা 48 ঘন্টার, সেই মামলা যারা আসামি হিসেবে কারাগারে আছেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি তাদেরকে মুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এর পাশাপাশি তারা বলছেন যে 139 জন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 185 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকেও মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা এখানে এসে বলছে যে দ্রুত যদি তাদের মুক্তি দেওয়া না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এর পাশাপাশি
তাদের মূল দাবির মধ্যে আছে তারা অবিলম্বে 48 ঘন্টার মধ্যে তাদের স্বজনদের মুক্তির ব্যবস্থার পাশাপাশি তাদের যে পুনর্বাসন, সে পুনর্বাসনের ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। মধ্যরাতে হঠাৎ আগুনে পড়ল বকশীবাজারের অস্থায়ী আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের ওই আদালতে রাত ৩টায় কে বা কারা আগুন দেয়, তাতে এজলাস কক্ষ ও গারদখানা পড়ে যায়। তাই বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম করা যায়নি। এদিকে আদালত কার্যক্রম মাদ্রাসা মাঠ থেকে সরাতে সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় এখনও তদন্ত সংক্রান্ত কোনো উদ্যোগ জানানো হয়নি। এই এজলাসেই আজ হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতের আগুনে পুড়ে গেল পুরো এজলাস কক্ষ। কে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস পৌঁছলেও তারা ঢুকতে পারেননি। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গণ্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশের বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই, তার জন্য আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে রাখে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচে তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের প্রোগ্রামে সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা যে একদম অসম্ভব সে অভিমত ব্যক্ত করেন সবাই। আসামিপক্ষের আইনজীবীর সন্দেহ এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেননি। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। পরিদর্শন শেষে বিচারকের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চিফ প্রসিকিউটর জানান, পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। পরবর্তী দিন ও স্থান নিয়ে আলোচনা চলছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ দেওয়া হবে 14 জানুয়ারি। এই মামলার অপর আসামি আপিল না করায় শুনানি শেষে আজ রায়ের দিন পিছিয়ে দেন আপিল বিভাগ। মামলাটিতে খালেদা জিয়াকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও নয়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে দণ্ডিত করা হয়েছে। মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে অপর আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। এই মামলা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর, এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন।
2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই ঘটনায় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগ দাখিল করা হয়, যার মাঝে ক্রস ফায়ারের অভিযোগ 245 পৃষ্ঠার এবং গুমের অভিযোগ 20 পৃষ্ঠার। বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান জানান, বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যেই সারা দেশে চালানো হয় এসব অপকর্ম। একই সময় বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়। সেসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে জানান তিনি। এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, দেশকে ভাগ করতে উস্কানি দেওয়া হচ্ছে এমন অভিযোগ তার। বলেন, গণতন্ত্র ফেরাতে ঐক্যের বিকল্প নেই, বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই কিভাবে বাড়ানো যায় তা চিন্তা করতে বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মর্যাদায় চিকিৎসার জন্য বিদেশে গেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে খরচ করতে হয়নি 1 টাকাও। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই। বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থিতিশীল করতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চায় তার 80% শেখ হাসিনার পলায়নের মাধ্যমে হয়েছে। এখন দরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। কিংস পার্টি নামে দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে, এই অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, দেশে -2 ফর্মুলা এখনো রয়েছে। বিএনপি মাইনাস হলে ভারত যেভাবে চাইবে বাংলাদেশ ঠিক সেভাবেই চলবে। শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার, আর একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। 2025 সালে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা 1000 থেকে কমিয়ে 500 জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। তাদের দাবি, কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি 500 জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা 500 থেকে বাড়িয়ে সর্বনিম্ন 1000 নির্ধারণ করে। এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় সংকটে পড়বে। এক্ষেত্রে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে হজযাত্রীরা, জানান হাব নেতারা। একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমরা সঠিকভাবে সেবা করতে পারি, সেজন্য আমি মনে করি আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমাদের হজ এজেন্সিরা সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে।
সর্বনিম্ন 1000 হজযাত্রী পাঠানোর সক্ষমতা না থাকলে কোনো এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে না। তবে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে 1000 হজযাত্রী পাঠাতে পারবে, জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, সৌদি সরকার এজেন্সি প্রতি কোটা 2000 করেছিল, যার বিপরীতে প্রতি এজেন্সির জন্য 250 জন করার প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন 1000 জন অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান উপদেষ্টা। জানান, এটি বাংলাদেশের হাতে নেই, তাই এই নির্দেশনা মেনে হজ এজেন্সিগুলোকে কাজ করতে হবে। হজ এজেন্সিগুলোর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি টাকায় কোনো অতিথিকে হজে নেওয়া হবে না। হজের কার্যক্রমের সাথে যুক্তরাই শুধু সরকারি খরচে হজে যেতে পারবেন। 1000 মিনিমাম, বেশিতে 50,000 হতে পারবে। মিনিমাম যাদের সক্ষমতা আছে, এরকম আরো কয়েকটা মিলেও যদি 1000 হয়, তাহলে সেটাও একটা লিড করে এটা চলবে। সৌদি গভর্নমেন্ট অধিকতর হজ এজেন্সি তারা চাচ্ছেন না। 43তম বিসিএস এর গেজেট হয়েছে। 15 জানুয়ারি তারা যোগ দেবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে 227 জন বাদ পড়েছেন তাদের বেশিরভাগ যোগ দিতে পারবেন, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাদ পড়াদের আবেদনের উপর যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে তারাই বাদ পড়বেন। 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েছেন। 2 জানুয়ারি এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানায় মন্ত্রণালয়। তার আগে এ নিয়ে আন্দোলন চলছিল। গত 15 অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জেলা প্রশাসকদের দেয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দেওয়া হয়। সে সময় 2064 জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নরমাল, তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। গেজেট হয়েছে, 15 তারিখে যোগদান করবেন তারা। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে 1 কোটির বেশি টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেকে পেয়েছেন সুযোগ সুবিধা। যাচাই বাছাই শেষে সেসব কার্ডের সংখ্যা কমিয়ে 63 লাখ করা হয়েছে, নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, দুদেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চাইলে আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান উপদেষ্টা। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না, প্রয়োজনীয় মজুদ আছে। কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, একই পরিবারে একাধিক কার্ড ছিল, দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক, তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে।